বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইয়েমেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আকাশপথে উদ্ধার পর্ব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সে দেশে এখনো পর্যন্ত আটকে রয়েছেন 150 জন নার্স। তাদের অনুরোধেই উদ্ধার পর্ব আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ইয়েমেনে আটকা পড়া ভারতীয় নাগরিকদের আকাশপথে উদ্ধার পর্ব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সে দেশে এখনো পর্যন্ত আটকে রয়েছেন 150 জন নার্স। তাদের অনুরোধে উদ্ধার পর্ব আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সবুজ সংকেত পাওয়া গেলে ওই নার্সদের উদ্ধারে বিমান পাঠাবে ভারত। বুধবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে উদ্ধার করা হয়েছে আরও 450 জন ভারতীয় নাগরিককে। ইতিমধ্যেই 74 জন ভারতীয়কে নিয়ে জিবুতিতে পৌঁছেছে নৌসেনার জাহাজ আইএনএস তারকাস। উদ্ধারের কাজে ইয়েমেনে রয়েছে আইএনএস সুমিত্রাও। সব মিলে এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 4,500 ভারতীয়কে। उद्धार काजे भारतीय साफल्य इतिमध्ये प्रशंसा कुरिয়েছে গোটা বিশ্বে। ये एक बहुत ही डिफ़िकल्ट ऑपरेशन है जहां पर डिप्लोमेट्स, नेवल ऑफिसर्स, एयरफोर्स ऑफिसर्स और एयर इंडिया मिलकर सब भागीदारी में काम कर रहे हैं। हमारा ये गोल है कि हम बस अगले 24 घंटों में जितने हो सके सबको निकाल लें और कल के बाद हम फिर एयर फ़्लाइट्स वहाँ पर सना में नहीं यूज़ करेंगे। अभी तक हमने 13 फ़्लाइट्स यूज़ किए हैं, तकरीबन 4,000 भारतीय निकाले हैं और 26 देशों से जो विदेशी नागरिक थे वहाँ पर तकरीबन 230 विदेशी नागरिक उन्हें भी मदद की है। अगर जगह और समय रहे तो हम दूसरों को भी मदद करने के लिए तैयार। ভারতীয়দের পাশাপাশি অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছে নৌসেনা। আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো 26টি দেশ এখন নিজেদের নাগরিকদের উদ্ধার করতে ভারতের সাহায্য চাইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের প্রথম মুদ্রা ব্যাংকের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনধন যোজনায় এই মুদ্রা ব্যাংকের মাধ্যমে ছোট ব্যবসায়ীরাও তাদের ঋণ নিতে পারবেন। দেশের প্রথম মুদ্রা ব্যাংকের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনধন যোজনার আওতায় এই মুদ্রা ব্যাংকের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রক হিসেবেও কাজ করবে মুদ্রা ব্যাংক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হতে চলেছে এই মুদ্রা ব্যাংক, যেখানে যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। সারা দেশ জুড়ে 20,000 কোটি মুদ্রা ব্যাংকের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল বুধবার। তৃতীয় বিশ্বের দেশ ভারতে বেকারত্ব একটি বড় সমস্যা। মূলত ভারী শিল্প থেকে কর্মসংস্থান হয় ভারতীয়দের। ভারতে প্রায় 1,25 লক্ষ মানুষ কাজ পেয়েছে ভারী শিল্প থেকেই। বেকার সমস্যা মেটাতে এই মুদ্রা ব্যাংক কার্যকরী ভূমিকা নেবে বলেই মত প্রধানমন্ত্রীর। आप देखिए, हर गांव में 2-4 मुसलमान बच्चे ऐसे होंगे, इतने इनोवेटिव होते हैं। टेक्नोलॉजी में ईश्वर दत्त उनको कृपा है, वो तुरंत चीजों को पकड़ लेते हैं। आप एक ताला उसको रिपेयर करने के दीजिए, दूसरे दिन वो ताला वैसा बना करके दे देगा। जिनके हाथों में ये परंपरागत कौशल्य है, ऐसे लोगों को अगर हम मदद करें और वो कुछ गिरवी रखे तब मिले, तो उसके बाद तो गिरवी रखने के लिए कुछ नहीं है सिवाय कि उसका ईमान। কেন্দ্রীয় সরকার মনে করছে এই 20,000 কোটি মুদ্রা ব্যাংক 12 কোটি মানুষের কাছে কাজের দরজা খুলে দিতে পারবে। শুধু বেকার সমস্যা নয়, মুদ্রা ব্যাংক স্বল্প সঞ্চয় ও ছোট পুঁজির ব্যবসায় যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মত কেন্দ্রের। দেশের প্রায় 5,77 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী মুদ্রা ব্যাংক থেকে উপকৃত হতে পারবেন। এর সঙ্গে সঙ্গে স্বল্প সময়ে মুদ্রা ব্যাংক দেশের আর্থিক সঞ্চয়েও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। देश का किसान प्राकृतिक संकटों से जूझ रहा है। गत वर्ष वर्षा कम हुई, वर्षा कम होने के कारण वैसे ही किसान मुसीबत से गुजारा कर रहा था और इस बार जितनी मात्रा में बेमौसमी वर्षा और ओले गिरना, इतनी तबाही हुई है किसान की। हमने मंत्रियों को भेजा था, कल इन सारे मंत्रियों से मैंने डिटेल में रिपोर्ट ली थी। 2015 সালের আর্থিক বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রথম মুদ্রা ব্যাংক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো এপ্রিল মাসেই তার বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী। बजट के अंदर घोषणा हुई, 50 दिन भी नहीं हुए हैं, आज योजना आपके सामने रख दी है और ये फंक्शनल होगी। 1 साल के भीतर भीतर हमारी जो एस्टैब्लिश बैंकिंग सिस्टम है वो मुद्रा के मॉडल की ओर जाएगी, मैं दावे से कहता हूं। মুদ্রা ব্যাংকের পরিষেবাগুলি বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। প্রয়োজন মতো শিশু, কিশোর, তরুণ এই সুবিধাগুলি নিতে পারবেন ভারতীয়রা।
শিশু স্কিমে একজন সঞ্চয়কারী সর্বাধিক 50,000 টাকা জমা রাখতে পারবেন। 50,000-এর বেশি সর্বোচ্চ 5 লক্ষ টাকা রাখা যাবে কিশোরে। তরুণরা এই ক্ষেত্রে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবেন যে কোনো সঞ্চয়কারী। মুদ্রা ব্যাংকের সমস্ত পরিষেবা আপাতত SIDBI আওতাভুক্ত ব্যাংকগুলিতে পাওয়া যাবে। পরবর্তীতে রাজ্য ও আঞ্চলিক স্তরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। মুদ্রা ব্যাংক থেকে উপকৃত হতে পারেন স্বল্প সঞ্চয়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট দোকান মালিক, ফল ও সবজি বিক্রেতা, সেলুন মালিক, কর্মচারী, ট্রাক চালক, হকার, শহর ও গ্রাম অঞ্চলের শ্রমিক, কারিগররা। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, মূলত যুব সম্প্রদায়ের, বিশেষত শিক্ষিত ও দক্ষ কারিগরের উদ্দেশ্যেই মুদ্রা ব্যাংক তৈরি করা হয়েছে এবং মহিলারাও এই মুদ্রা ব্যাংক থেকে সাহায্য পাবেন। सुविधाओं के माध्यम से ये सुविधा उन लोगों को दी जाए ताकि उनको भी बड़ा बनने का एक अवसर मिल पाए। इसके लिए इस मुद्रा योजना को हम लोगों ने जोड़ा है। इसके साथ साथ सामाजिक सुरक्षा की दृष्टि से जो पहल पिछले कुछ महीनों में की है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অভিনেতা অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হলো। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান তুলে নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিভিন্ন ক্ষেত্রে সফল 60 জনকে পদ্ম সম্মান প্রদান করা হলো। এর আগে 30 মার্চ 43 জনের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। 104 জন পদ্ম প্রাপকদের মধ্যে 9 জন পদ্মবিভূষণ, 20 জন পদ্মভূষণ এবং 75 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও নির্যাতনের দায়ী জামাতে ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সে দেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও নির্যাতনের দায়ী জামাতে ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সে দেশের সুপ্রিম কোর্ট। ফলে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করা ছাড়া ফাঁসি এড়ানোর অন্য উপায় রইল না তার সামনে। 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে কামারুজ্জামানের আলবদর বাহিনীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল উত্তর শেরপুরের সোহাগপুর গ্রাম। তার ফাঁসির আদেশ বহাল থাকায় স্বস্তিতে সেই গ্রামও। প্রত্যাশিতভাবেই সংঘর্ষের পথ নিয়েছে জামাত। নোয়াখালীতে জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইতিমধ্যেই একজন নিহত। বুধবার থেকে জামাত 48 ঘণ্টার দেশব্যাপী হরতালের ডাক দেওয়ার আরও হিংসার আশঙ্কা করছে শেখ হাসিনা সরকার। বিশেষ আইনে ট্রাইব্যুনাল গড়ে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছে শেখ হাসিনা সরকার। অভিযুক্তদের মধ্যে কামারুজ্জামান ছাড়াও বহু শীর্ষ জামাত ও বিএনপি নেতা ছিলেন। তাদের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 2013 সালে কামারুজ্জামানের ফাঁসির আদেশের পরে তার পক্ষে বিপক্ষে প্রবল আন্দোলন দেখিয়েছিল বাংলাদেশ। পরে সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আর্জি জানান ওই জামাত নেতা। সুপ্রিম কোর্টেও মৃত্যুদণ্ড বহাল থাকে। মঙ্গলবার সেই রায় পুনর্বিবেচনার শুনানির ফল জানতে সুপ্রিম কোর্টে ভিড় হয়েছিল ভালোই। কিছুক্ষণের মধ্যেই বেঞ্চ জানিয়ে দেয় আর্জি খারিজ। আদালত চত্বরে কৌশলীদের একাংশ উল্লাসে ফেটে পড়েন। তাদের মতে 71-এর পরে ফের বিজয় ফিরে পাওয়া গেল। Therefore, whatever the decision in the appeal which stays as it is, therefore the tribunal gives the death penalty. Death penalty remains for the accused. Now Mr. Kamaruzzaman, the only option at this stage he has to make a mercy petition to the president, and if he does not decide to make a mercy petition, in that case execution will be any time. The review petition filed by Mr. Kamaruzzaman is dismissed, and we are taking preparation to file an application to the jail authority to meet Mr. Kamaruzzaman for the purpose of legal consultation. What next steps will be taken by him, and we hope we will meet him today or tomorrow, and we will take necessary decision. এই রায়ে খুশি সোহাগপুর গ্রামের বিধবারাও। মুক্তিযুদ্ধের সময়ে এই গ্রামে হত্যাকাণ্ডের পেছনে কামারুজ্জামানেরই হাত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গল ও বুধবার দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে তারা। পরিস্থিতি সামলাতে এদিনই আধা সেনা নামিয়েছে শেখ হাসিনা সরকার। কামারুজ্জামানের ভাগ্য কোন পথে হাঁটে সেদিকেই এখন নজর গোটা বাংলাদেশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর কমান্ডার ইন চিফ বিশ্বমোহন দেববর্মার নেতৃত্বে গোটা দলই ফিরতে চাইছে স্বাভাবিক জীবনে। এরই প্রেক্ষিতে সম্প্রতি শিলংয়ে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও এনএলএফটির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয় ত্রিপাক্ষিক বৈঠক। ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর কমান্ডার ইন চিফ বিশ্বমোহন দেববর্মার নেতৃত্বে গোটা দলই স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি শিলংয়ে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও এনএলএফটির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হল ত্রিপাক্ষিক বৈঠক। ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির দুটি গ্রুপ, এনএলএফটি ময়নবাসী গ্রুপ যার কমান্ডার ইন চিফ নয়নবাসী জমাতিয়া এবং এনএলএফটি বিশ্বমোহন গ্রুপ যার কমান্ডার ইন চিফ বিশ্বমোহন দেববর্মা। প্রায় 2 বছর আগে নয়নবাসী জমাতিয়া জঙ্গি জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেও এনএলএফটির বিশ্বমোহন দেববর্মা প্রায় 100 জন সঙ্গী সাথী নিয়ে এখনও বাংলাদেশের খাগড়াছড়ি জঙ্গলে অবস্থান করছে। সম্প্রতি সে দলবল নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে এবং এই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখে। তার এই চিঠির প্রেক্ষিতে গত 2রা এপ্রিল মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে ভারত সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইবির 2 পদস্থ অফিসার, ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল কে নাগরাজ ও উপজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর এল রাডং। এনএলএফটির পক্ষে উপস্থিত ছিলেন উৎপল দেববর্মা, কাজল দেববর্মা ও কর্ণ দেববর্মা এবং এনএলএফটির মধ্যস্থতাকারী হিসেবে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন জঙ্গি নেতা ড্যানিয়েল বরক। শিলংয়ের এই বৈঠক থেকে আগরতলায় ফিরে এসে কথা জানান ড্যানিয়েল বরক। এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠী যে ফার্স্ট রাউন্ড টক শিলং হয়েছিল, ওই পরিপ্রেক্ষিতে এখানে ভালো আলোচনা হয়েছে। যে রিপ্রেজেন্টেটিভ ডিজিপি এবং ট্রাইবাল অ্যাফেয়ার সচিব ওই দারলং ওনারা উপস্থিত এবং কেন্দ্রীয় সরকারের 2 আধিকারিক ছিলেন এবং ওই আমাদের বন্ধুরা যারা রয়ে গেছে তারা 3 জন। কত তারিখ বৈঠকটা হয়েছিল? 2 তারিখে 11টায়। তাই আমরা মধ্যস্থকারী, আমরা তো আনছিন। কোন জায়গাতে হয়েছিল বৈঠকটা? শিলংয়ে। মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়তে তারা মূল স্রোতে ফিরে আসতে চায়। তাই তাদের প্রথম যে বৈঠক, যেটা তাদের চিঠির অনুসারে কেন্দ্রীয় সরকার কাছে দেওয়া, সেই নির্দেশেই অফিসিয়ালি তারা বৈঠক হলো এবং আলোচনা খুব ভালো হয়েছে এবং তারা নেক্সটে এখন অগ্রসর হইতে চাই। নেক্সটে যারা আসবে অফিসিয়ালি তারা সেই তাদের যে মূল বিষয় আলোচনা নিয়ে আগাবো। তিনি আরও জানান, প্রথম বৈঠক তাই উগ্রবাদীদের দাবি দাবার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এই বৈঠক শেষে এনএলএফটির প্রতিনিধিরা তাদের গোপন ডেরায় ফিরে গিয়ে তাদের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করবেন, তারপরে সামনে আসবে দাবির বিষয়টি। তবে সব মিলিয়ে প্রথম বৈঠকটিকে সফল বলেই মত ড্যানিয়েল বরকের। তাদের ডিমান্ড এখন পর্যন্ত তারা প্রথম বৈঠকে কিছু বলে নেই। তারা তাদের যে হাই কেন্দ্রীয় কমিটি যারা নেক্সট যখন আসবে তখন তারা ওইসব বলবে। প্রথম বৈঠকে তারা ওইটাই বলছে যে আগে তারা মানে ওই পরিচিত বা রিকগনাইজ ফলো করতে চায়। তাই আমরাও আমাদের অ্যাপ্রোচ এই যে মিডিয়েটর হিসাবে আমরাও ভারতের শান্তি হোক, আমাদের ত্রিপুরাতের শান্তি হোক, সেই শান্তি আমরাও সবসময় বার্তা দিয়ে থাকি। তাই তাদের মধ্যে সেই বার্তা পৌঁছে গেছে সবার কাছে, তাই তারা চায় আর কি এইভাবে। আনুমানিক কতজন ফিরে আসবে? আনুমানিক তখন তারা তো বলো যে আমরা ফ্যামিলি সবাই 100-র উপর আছে, সবাই আসবে। হাতিয়ার সহ নিয়ে আসবে, ফ্যামিলি সহ যা আছে এক মানে তারা বলছে আর কি যে তাদের কথায় যে এটা হাতিয়ার সহ তো আসবে। হাতিয়ার নিয়ে কি করবে? এটা এটা তো হাতিয়ার দিয়ে তো সবকিছু হয়, দিয়ে তো সবকিছু নিয়ে আসবো। এদিকে সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশের গোপন শিবিরে ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জঙ্গিরা এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাব বাহিনী সে দেশের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গি শিবিরগুলিতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। গত বছর বাংলাদেশের সাতছড়ি জঙ্গলে অভিযান চালিয়ে র্যাব একাধিকবার ভারতীয় জঙ্গিদের প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। তাছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া হয়ে যাওয়ার ফলে এখন জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিতে পারছে না। এই সকল কারণে তারা এখন একেবারে কোণঠাসা, তাই তারা বাধ্য হচ্ছে আত্মসমর্পণের পথ বেছে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার উদয়পুর মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র জমা করল এডিসি নির্বাচনে 2 বাম প্রার্থী
জয়কিশোর জামাতিয়া এবং পরীক্ষিত মোরা সিং। এর পূর্বে এক বিশাল মিছিল সংগঠিত হয় শহরে। পাহাড়ে লাল নিশানার অটুট রাখার দীপ্ত প্রত্যয় সংগ্রামী দামামা প্রত্যক্ষ করল শহর উদয়পুর। গ্রাম পাহাড় উজাড় করে উপজাতি মা বোন থেকে নবীন প্রবীণরা বুধবার দখল নিল শহর উদয়পুরের রাজপথ। স্লোগানে স্লোগানে উদ্বেলিত রাজপথ। লাল সাজে মিছিলের রণতরী। সংগ্রামী জনতার জানান দিয়ে গেল বিভেদের শক্তি উন্নয়নের শত্রুদের জায়গা নিয়ে পাহাড়ে। লাল নিশানকে উড্ডীন রেখে গোটা দেশে নজির তৈরি করতে প্রস্তুত ত্রিপুরার পাহাড় এলাকা। এখন রোদ্দ মাথার উপর, ঘড়ির কাঁটায় তখন প্রায় 12টা বাজে। মঙ্গলবার রাতের প্রবল ঝড় বৃষ্টির লেশমাত্র নেই বুধবার। স্লোগান আর ব্যান্ডের তালে সংগ্রামে উদ্দীপনা ছড়িয়ে বামফ্রন্ট প্রার্থী জয়কিশোর জামাতিয়া ও পরীক্ষিত মোরা সিংকে নিয়ে এগিয়ে চলে লড়াকু মানুষের জনস্রোত। উদয়পুর জামতলা থেকে শহরে সেন্ট্রাল রোড, হাসপাতাল চৌমুহনী হয়ে মহকুমা শাসকের কার্যালয়। উপজাতি জনজাতিদের পদভারে কম্পিত হয় রাজপথ। দুই প্রার্থী উদয়পুরের মহকুমা শাসকের নিকট দাখিল করেন মনোনয়নপত্র। বুধবার সকাল থেকে 20 কিল্লা বাগমা কেন্দ্রে জয়কিশোর জামাতিয়া সমর্থনে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। কিল্লার দার্জিলিং থেকে থেলাকুং, 18 থেকে নিত্যবাজারের উপজাতি মানুষ মনোনয়নপত্র জমা দেওয়ার র্যালিতে অংশ নিতে ঘর ছাড়েন সকালেই। গাড়ি করে লাল টুপি মাথায় তারা জমায়েত হয় উদয়পুর জামতলা স্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে। একইভাবে কাঠালিয়া, মির্জা রাহাপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মোরা সিংয়ের সমর্থনে শামুকছড়া, মির্জা, শিলঘাটি, শান্তিবাজারের একাংশের মানুষ সামিল ছিলেন ব্যাপকভাবে। উপজাতিদের সংগ্রামী উদ্দীপনায় সামিল ছিলেন উদয়পুর শহর ও তার পার্শ্ববর্তী এলাকার অনুপজাতি মানুষরাও। ব্যাপক জনোচ্ছ্বাসকে সাক্ষী রেখেই মনোনয়ন দাখিল করলেন এই দুই প্রার্থী। সংহতি এবং আমাদের জাতিসত্তার বিকাশ এবং সবচেয়ে যে বড় কথা এটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। এই সোশ্যাল অ্যাওয়ারনেস করতে না পারলে উপজাতিরা জমি রক্ষা করতে পারবে না, উপজাতিরা শিক্ষায় অগ্রগতি হতে পারবে না। উপজাতি এলাকার যা ইনফ্রাস্ট্রাকচার ঘটেছে, পরিকাঠামোগত এটা উন্নতি হয়েছে, এটা রক্ষা করা মোটেই সম্ভব না। কাজেই ত্রিপুরা ল্যান্ড এটার অনেক দূরে। তো আমরা বলছি এই কারণে ত্রিপুরা ল্যান্ড নয়, জাতি গঠন চাই, অস্তিত্ব রক্ষার আন্দোলন চাই এবং বামপন্থী এই আন্দোলনে সাহায্য করছে। অবশ্যই এবার আমি 22,000 অধিক বুথে কংগ্রেসকে ডিফিট দেব এবং আবার নির্বাচিত হব। আশা করতেই পারে, কারণ অতীতে ইতিহাস, অতীতের রেকর্ড সবাই জানেন। বিশেষ করে একটা সময় আমাদের কিলা বাগমা কেন্দ্র ছিল উপজাতি যুব সমিতি বা উগ্রপন্থীদের দখলে। 2003 সালে বিধানসভা এবং 2005 সালে এডিসি নির্বাচনের পর আমরা আজ অব্দি ফিরিয়ে তাকাইনি এবং যে হারে আমাদের এই এলাকায় ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন সেই কাজ তাকে আরও কিছু দেয়নি। তাই আমি বলবো এই রাজ্যের মানুষ শান্তি চায়, উন্নতি চায় এবং শান্তিতে থাকতে এবার এডিসি নির্বাচনে বামফ্রন্টের পক্ষেই তারা ভোট দেবেন, সেটাই আমার বিশ্বাস। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে জয়ের লক্ষ্যে সিপিএম এর প্রচার শীর্ষে। মহারানীপুর, তেলিয়ামুড়া ও কোড়াই চম্পাহর প্রার্থীর সমর্থনে গণ উচ্ছ্বাসকে সঙ্গী করে মিছিলে পা মেলালেন সিপিআইএম নেতৃত্বরা। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মহারানীপুর, তেলিয়ামুড়া তফসিলি উপজাতি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় দেববর্মা এবং 10 কোলাই চাম্পাহর তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মধুমতি দেববর্মার সমর্থনে বুধবার রাজনগর চাম্পাহর যজ্ঞকুবরা স্কুল মাঠে জনসমাবেশ করল সিপিআইএম। চায় আরও উন্নয়ন, আরও ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আসন্ন এডিসি নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বানে দুটি ভিলেজের কর্মী সমর্থকরা বিশাল মিছিল সংগঠিত করেন। মিছিলে সমবেতভাবে পা মেলালেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য বিশ্বজিৎ দত্ত, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির অন্যতম সদস্য রানা বাহাদুর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল থেকে আওয়াজ উঠে সমতলের মতো পাহাড়ি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার। লাল ঝান্ডার সে মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলিকে। রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমার মতোই খোয়াইতেও কংগ্রেস, আইএনপিটি সহ অন্যান্য বিরোধী শিবিরগুলি থেকে দলে দলে উন্নয়নকামী মানুষ যোগ দিচ্ছেন সিপিআইএম পতাকা তলে। তাই এইবারকার এডিসি নির্বাচনেও 28টি আসনে জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। গ্রাম ত্রিপুরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বানে বুধবার একই দিনে মিছিল, জনসভা এবং জোন অফিসেরও উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য বিশ্বজিৎ দত্ত। জোন অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির অন্যতম সদস্য রানা বাহাদুর দেববর্মা। জনসভায় ভাষণ রাখতে গিয়ে রাজ্যের কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি, এনসিটি দলগুলোর ভৎসনা করলেন সিপিআইএম নেতৃত্বরা। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত পুনরায় সন্ত্রাসাচ্ছন্ন দিনগুলির কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। গত এডিসি নির্বাচনের সময়
তারা সারা ত্রিপুরা রাজ্যেই একেবারেই তারা পরাজিত হয়েছে। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার ভোটাররা নির্বাচক মণ্ডলী 28টি আসনেই বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করে। গেল 5 বছরে এই এডিসি এলাকার যে উন্নয়ন, বামফ্রন্ট সরকারের যে কর্মসূচি। অপরদিকে জেলা পরিষদ নির্বাচনে শুধু খোয়াই থেকেই নয়, সারা রাজ্যের 28টি আসনে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস। আগামী দিনে আমাদের প্রিয় ত্রিপুরাকে আরো সুন্দরভাবে, আরো উন্নতভাবে গড়ে তুলবার জন্য জেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র আমাদের এই এলাকার থেকে বামফ্রন্টের প্রার্থীদেরকেই না, রাজ্যের 28টি কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য গোটা রাজ্যের মানুষ প্রস্তুতি নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার বিশাল মিছিল করে আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটি এই 3 দলের প্রার্থীরাই মনোনয়ন জমা দেন। খোয়াই মহকুমা শাসক ডক্টর সুমিত রায় চৌধুরীর নিকট মনোনয়ন দাখিল করলেন প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হলো খাদ্য সুরক্ষা। এদিন আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হয় পশ্চিম জেলা ভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা। ছিলেন মন্ত্রী বিজিতনাথ সহ অন্যান্যরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 1948 সালের 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়েছিল, তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয় বিশ্বে। এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল খাদ্য সুরক্ষা। এদিন আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হয় পশ্চিম জেলা ভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতানাথ, মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম জেলার জেলা পরিষদের সহসভানেত্রী মনমোহিনী দেবনাথ, স্বাস্থ্য সচিব এম নাগারাজু, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর টিকে দাস, এনএচএম রাজ্য অধিকর্তা ডক্টর এস মেহতা, জেলাশাসক অভিষেক সিং। গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে মন্ত্রী বিজিতানাথের পরামর্শ, সুস্থ ও সবল শিশুর জন্ম দেবার জন্য মায়েদের প্রয়োজন সুষম খাদ্য গ্রহণ করা। এইসব খাদ্য এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও দেয়া হয়। একই সঙ্গে তিনি খাদ্য সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে সকলের কাছে আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হচ্ছে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা। তো সেই জায়গায় আমরা বিভিন্ন জনের বিভিন্ন বিষয় আলোচনা মধ্যে উঠে এসছে, সেটা শুনেছি। তো আমরা এখানে দাঁড়িয়ে একদিনে বিশ্ব স্বাস্থ্য দিবস সে দাঁড়িয়ে স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে আলোচনা করলাম। এতেই আমরা খুব নিরাপদ স্বাস্থ্যবান মানুষ হয়ে যাব এবং খুব নিরাপদ জীবনযাপন করব, এমনটা ভাববার কোনো সুযোগ নেই। এখানে প্রতিদিনকার কর্মসূচি যেমন রয়েছে, তেমনি জাতীয় স্তরের রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে, যেটা একটু আগে আমাদের প্রধান অতিথি বলবার চেষ্টা করেছেন যে নিরাপদ খাদ্য কোথা থেকে সেটা শুরু হচ্ছে, মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ রাখা। কিন্তু আমাদের দেশে সবুজ বিপ্লব হয়েছিল, আপনারা জানেন, মানুষের খাবার, সকলের খাবার পৌঁছে দেওয়া, সবার জন্য খাবার ব্যবস্থা করবার জন্য খাদ্য ছিল না, তার জন্য বেশি খাবার উৎপাদন করতে হবে, সবুজ বিপ্লব। তাতে প্রচুর পরিমাণ আমরা রাসায়নিক সারের ব্যবহার করেছি, যার প্রেক্ষিতে আজকে বিদর্ভের মতো জায়গায় আর মাটিতে চাষ হচ্ছে না। ইউরিয়ার এখন মাত্রা কত সেটা বলা মুশকিল হবে। যারা ভূবিজ্ঞানীরা তারা বলছেন যে 3 পাও হাত মাটি যদি তুলে ফেলে দেওয়া যায় তাহলে হয়তো আবার এই মাটিতে চাষবাস করতে পারে, নচেত হবে না। এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে যেমন খাদ্যটা নিরাপদ আমাদের কাছে থাকছে না, আমরা এদিকে পশ্চিম, উত্তর ও ধলাই জেলায় মিশন ইন্দ্রধনুর প্রকল্পের অধীনে টিকাকরণ কর্মসূচি সংগঠিত হয়। একই সঙ্গে এদিন দেশের 201টি গুরুত্বপূর্ণ জেলায় টিকা না নেওয়া বা আংশিক টিকা নেওয়া শিশুদের টিকাকরণ করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। এই কর্মসূচি চলবে 7 দিনব্যাপী। এছাড়া মে, জুন ও জুলাই মাসের 7 তারিখ থেকে 1 সপ্তাহব্যাপী এই প্রকল্প চলবে। লক্ষ্য 2020 সালে সমস্ত শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা। ধনুষ্টঙ্কর, পোলিও, ডিপথোরিয়া, হুপিং কাশি, হাম, যক্ষা, হেপাটাইটিস বি এ সমস্ত রোগ প্রতিরোধ করতে এই টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কয়েকদিনের টানা বৃষ্টিতে জমিতে জল জমে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন সোনামুড়া বেজিমারা গ্রামের কৃষকদের। জলের তলায় চলে যায় সবজি ক্ষেত। খুব দপ্তরের প্রতি। শুরু হয়নি ঘন বর্ষা, আর এর পূর্বেই প্রাক মনসুনের কয়েকদিনের বর্ষণে সম্পূর্ণ বিপর্যস্ত জনজীবন। জমিতে জল জমে নষ্ট হয়ে গেল ক্ষেতের সবজি। মাথায় হাত কৃষকদের। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন সর্বহারা কৃষকদের। বর্তমানে দিশেহারা কৃষকরা। কয়েকদিনের টানা বর্ষণে জল জমে সোনামুড়া কৃষি মহকুমার অন্তর্গত বেজিমারায় ফসলের জমিতে জমে যায় জল, আর এতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় জলের নিচে চলে যাওয়া ধান ক্ষেত। এলাকার এক কৃষক বজরুল রহমান মৈসানের 8 কানি ধান ক্ষেতের জমি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয় তিনি। এই এলাকার আরেকজন কৃষক মুকলেশ মিয়ার মরিচ, শশা সহ বিভিন্ন মৌসুমের সবজির ক্ষেত চলে যায় জলের তলায়। এতে তার ক্ষতি হয় প্রায় 1.5 লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। আগে এটার ইয়া ছিল, সময় ছিল, তখন বৃষ্টির জল এদিক ঘুরে একদম নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে। এটার হয়তো না ঠিক আবার ঘোরা গাড়ি ঠিক করে বসে টসে গাড়াইতেছে, বাতাস বেশি নষ্ট হচ্ছে। আরে ক্ষয়কারী তো মানে ধরেন না 10-15 হাজার টাকার মতো আমার ফুল লাগতেছে নতুন করে, আবার গোড়া ডেরে ইয়ে লাগাই।